আসসালামু আলাইকুম। বিজয় ওয়ার্ল্ড নিউজে আপনাদের আমন্ত্রণ। শুরুতেই জানাবো প্রধান শিরোনামগুলোর শিরোনাম। বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম। আবারও হিজবুল্লাহর ২০ রকেট হামলায় কাঁপল ইসরায়েল। এদিকে ফিলিস্তিনকে বিভিন্ন দেশের স্বীকৃতির প্রভাব আরও এক ঘরে ইসরায়েল। জানিয়ে দেব ফের ৩ জাহাজে হামলা চালালো হুতি বাহিনী। এদিকে ১ মাস পরেই তৃতীয় বিশ্বযুদ্ধের গুঞ্জন। জানিয়ে দেব আন্তর্জাতিক আদালতের আদেশ জঘন্য ও বিরক্তিকর বলল ইসরায়েল। এরপরেই থাকবে আদালতের রায় মানা বাধ্যতামূলক বলে জানিয়েছে জাতিসংঘ প্রধান। এবং সর্বশেষ জানাবো ইউক্রেনের পরিস্থিতি পাল্টানোর মতো কোনো অস্ত্র পশ্চিমাদের হাতে নেই। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম। এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ইসরায়েলে ২০ রকেট হামলা, হিজবুল্লাহর ব্যাপক ক্ষয়ক্ষতি। আবারও ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। উত্তর ইসরায়েলের অ্যাপার গ্যালিলি এলাকায় এই হামলা চালানো হয়। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত ২০টি রকেট ছোড়া হয়েছে। বলা হয়েছে লেবানন থেকে ছোড়া এই রকেটেই ইসরায়েলের ডোভেব ও মানারা এলাকায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এসব রকেট যে লেবানন থেকে ছোড়া হয়েছে তাও নিশ্চিত করেছে দখলদার বাহিনী। তবে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর সামরিক অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত ৭ই অক্টোবরের পর থেকে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই সংগঠনটিতে সামরিক সহায়তা দিয়ে থাকে ইরান। তবে হিজবুল্লাহকে লক্ষ্য করে পাল্টা হামলাও চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনকে বিভিন্ন দেশের স্বীকৃতির প্রভাব আরও এক ঘরে ইসরায়েল। ইউরোপীয় ইউনিয়ন ইইউ প্রধান অংশীদারের বিপক্ষে গিয়ে ৩টি ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে। এতে যদিও খুব দ্রুত কিংবা সহজে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে না। এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি, পেরোতে হবে আরও অনেক প্রতিবন্ধকতা। তবে বিশ্লেষকরা বলছেন এই পথ পাড়ি দেওয়া কঠিন হলেও ফিলিস্তিনকে ৩ ইউরোপীয় দেশের স্বীকৃতির কিছু প্রভাব পড়েছে এবং পড়বেও। গাজা যুদ্ধে ক্রমবর্ধমান ফিলিস্তিন হতাহতের ঘটনা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক চাপে আছে ইসরায়েল। তার উপরে বুধবার ৩ ইউরোপীয় দেশ স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্তের পর ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে আরও এক ঘরে হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের বিভিন্ন সতর্ক বার্তা উপেক্ষা করেও ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাওয়ার এবং বিশেষত রাফা অভিযান থেকে পিছু না হটায় এরই মধ্যে নানা বিরূপ প্রতিক্রিয়ার শিকার হয়েছে খবর আল জাজিরা ও পার্স টুডে অনলাইনের। ইসরায়েলে অস্ত্র চালান আটকে দেওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। বিভিন্ন সময় ইহুদি বসতি স্থাপনকারীদের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে আইসিজে দেশটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা হয়েছে এবং রাফায় অভিযান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন পর্যন্ত হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েলের বিপক্ষে গিয়ে ইউরোপীয় দেশগুলোর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ। ফের ৩ জাহাজে হামলা চালালো হুতিরা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা লোহিত সাগর, ভূমধ্য সাগর এবং আরব সাগরের ৩টি জাহাজে হামলা চালিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেন। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদন জানায়, হুতির বাহিনীর লোহিত সাগরে ইয়ানিস জাহাজ, ভূমধ্য সাগরের এক্সেস এবং আরব সাগরের এমএসসি আলেকজান্ডারকে লক্ষ্যবস্তু করেছে। এ সময় তারা মূলত ইসরায়েলমুখী সব বাণিজ্যিক এবং যুদ্ধ জাহাজে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। শুক্রবার ২৪ মে ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, বৃহস্পতিবার ২৩ মে হুতিরা লোহিত সাগরে ২টি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। হুতিদের পক্ষ থেকে এখনো হামলা কবে হয়েছে তা স্পষ্ট করা হয়নি। এ মাসের শুরুর দিকে ইয়েমেনের হুতিদের নেতা আব্দুল মালিক আল হুতি
ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলি বন্দরে আসা সব জাহাজে আক্রমণ করবে হুতিরা। গেল বছরের 7ই অক্টোবর ইসরায়েল ও হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তারা ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ইসরায়েলগামী জাহাজকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। হুতিদের এই হামলায় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষতি রোধের লক্ষ্যে গেল বছরের ডিসেম্বর থেকে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠীটির স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী ও ব্রিটিশ সেনাবাহিনী। এক মাস পরই তৃতীয় বিশ্বযুদ্ধ ভবিষ্যদ্বাণী ভারতীয় জ্যোতিষীর। বিশ্বে কখন কোন ঘটনা দুর্ঘটনা ঘটবে তা আগে থেকে জানা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। তবে ভবিষ্যৎ জানার আগ্রহ সবারই কম বেশি থাকে। ভবিষ্যৎ নিয়ে জ্যোতিষীরা বিভিন্ন সময়ে নানা রকম ভবিষ্যদ্বাণী করে থাকেন। তাদের এই ভবিষ্যদ্বাণী কখনো সঠিক হয়ে যায়, আবার কখনো ভুল বলে প্রমাণিত হয়। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন, তবে কবে কখন তা শুরু হতে পারে তা কারো জানা নেই। বিষয়টি নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন এক ভারতীয় জ্যোতিষী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন মতে বৃহস্পতিবার 23 মে ভারতীয় জ্যোতিষী কুশল কুমার সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনে তৃতীয় বিশ্বযুদ্ধ কবে হবে তা নিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেছেন, আর মাত্র এক মাস পরেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। কুশল কুমার জোর দিয়েই বলেছেন একথা। নক্ষত্র ও গ্রহের অনুসারে চলতি বছরের 18 জুন তৃতীয় বিশ্বযুদ্ধ সম্ভাবনা আছে। এছাড়াও 10 ও 29 জুনে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার তারিখও হতে পারে। শান্তির দাবিতে দেশ বিদেশে একাধিক সম্মেলন হলেও এই মুহূর্তে বিশ্বে দুটি রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। একদিকে রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাত। সেই আবহেই এবার তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ভবিষ্যদ্বাণী সামনে এলো। এখন সময় কেবল অপেক্ষার যে এই ভবিষ্যদ্বাণী সঠিক নাকি ভুল। আবার সম্প্রতি যুক্তরাজ্যের সরকার নাগরিকদের খাবার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম মজুদ রাখার পরামর্শ দিয়েছে। এরপর তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে শঙ্কা আরও বেড়ে গেছে। আন্তর্জাতিক আদালতের আদেশ জঘন্য ও বিরক্তিকর বলেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় রাফা শহরে হামলা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য বলল দখলদার ইসরায়েল। সেই সঙ্গে এই রায়কে জঘন্য ও বিরক্তিকর বলেও মন্তব্য করেছে দেশটি। তাছাড়া দখলদার বাহিনীর বিরুদ্ধে যে গণহত্যা চালানোর অভিযোগ করা হয়েছে তাও মিথ্যা বলে দাবি করেছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে হামলা বন্ধের নির্দেশ দেয় আন্তর্জাতিক বিচার আদালত। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের 15 বিচারকের একটি প্যানেল এই আদেশ দেন। এদিন আদালতের প্রধান বিচারপতি নওয়াব সালাম বলেন, রাফায় মানবিক পরিস্থিতির উন্নতি ঘটেনি, বরং আরো অবনতি ঘটেছে। বিশেষ করে সম্প্রতি রাফা থেকে যারা বাস্তুচ্যুত হয়েছে তাদের ঝুঁকি কমানোর জন্য ইসরায়েল যথেষ্ট পদক্ষেপ নিয়েছে বলে মনে হয় না। জাতিসংঘের জরুরি সহায়তা প্রধান বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ এমন একটি ট্র্যাজেডি যা ভাষায় প্রকাশ করা যায় না। এমন পরিস্থিতির অবশ্যই অবসান হওয়া উচিত। আন্তর্জাতিক আদালতের রায়কে তোয়াক্কা না করে রাফার দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে দখলদার বাহিনী। তাছাড়া আদালতের আদেশের পরপরই রাফায় হামলা চালায় ইসরায়েল। গত বছরের 7ই অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এই পর্যন্ত 35,857 ফিলিস্তিন নিহত হয়েছেন। আহত হয়েছেন 80,293 জন। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ ফিলিস্তিন। সূত্র আল জাজিরা। আদালতের রায় মানা বাধ্যতামূলক বলেছেন জাতিসংঘ প্রধান। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের আইসিজের রায় মানা বাধ্যতামূলক এবং সকল পক্ষই তা অবশ্যই মেনে চলবে। জাতিসংঘের শীর্ষ আদালত রাফায় ইসরায়েলি অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়ার পর শুক্রবার গুতেরেস এই কথা বলেছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, আদালতের রায় মানা বাধ্যতামূলক এবং তিনি বিশ্বাস করেন সকল পক্ষই আদালতের এই রায় মেনে চলবে। শুক্রবারের রায়ে আইসিজের প্রধান বিচারপতি নওয়াব সালাম বলেন, রাফাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যে কোনো হামলা বন্ধ করতে হবে। যে হামলায় গাজার ফিলিস্তিনি ও তাদের অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। রাফাতে ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। দেশটি দাবি করে গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, এ কারণে সেখানে হামলা বন্ধ করতে হবে।
ইউক্রেনের পরিস্থিতি পাল্টানোর মতো কোনো অস্ত্র পশ্চিমের হাতে নেই। পশ্চিমা অস্ত্রাগারের কোনো অস্ত্রই ইউক্রেনের মাটিকে পরিস্থিতির ব্যাপক পরিবর্তন করতে সাহায্য করতে পারে না। ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা OSCE এর রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি ম্যাক্সিম বোয়াকেসিভ বলেছেন, কিয়েভের পৃষ্ঠপোষকদের কাছে এমন কোনো অস্ত্র নেই যা যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি ব্যাপক পরিবর্তন ঘটাতে সক্ষম। ইতিমধ্যে যুদ্ধ পরীক্ষিত অস্ত্রের আরও ব্যাস পাঠানোর সিদ্ধান্ত শুধুমাত্র সামরিক সংঘাতকে দীর্ঘায়িত করবে, যা আরও বেশি মৃত্যু ও ধ্বংসের কারণ হবে। তিনি সংস্থার স্থায়ী কাউন্সিলের সভায় বলেছিলেন। এর আগে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জামের নিয়মিত সরবরাহ বজায় রাখবে। এপ্রিলের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানে অস্ত্র সরবরাহ পুনরায় শুরু করার জন্য মার্কিন কংগ্রেস কর্তৃক পাশ করা একটি বিলে স্বাক্ষর করেন। প্যাকেজটির মূল্য ছিল $95 বিলিয়ন। এতে ইউক্রেনের জন্য ছিল $51 বিলিয়ন অন্তর্ভুক্ত, সূত্র তাস।